আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এসো তাজবিদ শিখি 36তম ব্যাচের তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল, গত দুই ক্লাস আমাদের আলোচনা ছিল হরফের নাম নিয়ে বা হরফ নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মুরাক্কাব বা যুক্ত বর্ণ। তো ইনশাল্লাহ আজকের আলোচনা শুরুর পূর্বে আমরা গত ক্লাসের বিষয়টা একবার একটু দেখে নেব ইনশাল্লাহ। তারপর আমাদের আজকের বিষয়ে আলোচনা শুরু হবে। বিষয়টা দেখি। তো এখন কথা হলো মুরাক্কাব বা যুক্ত বর্ণ বলতে কি বোঝানো হয়েছে এখানে। তো মুরাক্কাব বলা হয় ডানের হরফের সঙ্গে বামের হরফকে মিলিয়ে লেখা। এই ক্ষেত্রে মুরাক্কাব বলতে বোঝানো হয়েছে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখা। আর যুক্ত অবস্থায় আরবির ক্ষেত্রে হরফের যে ডান দিকটা আছে, যেমন একটা হরফ, ওই হরফের ডান দিকটা বা শুরুর দিকটা ঠিক থাকে আর বাকি অংশ ঠিক থাকে না সাধারণত। যেমন ধরা যাইতে পারে যে প্রথমে আমরা আর আরবি 29টা হরফ থাকলেও প্রত্যেকটা হরফকে যুক্ত অবস্থায় লেখা যায় না, বা তার যে একক রূপটা আছে এই রূপটা অক্ষত থাকে। এমন কিছু হরফ আছে, যেমন এমন 7টা হরফ আছে যেটা মিলিত অবস্থাতেও তার একক যে রূপটা আছে এইটাই থাকে, এইখানে কোনো পরিবর্তন আসে না। আর বাকি যে 22টা হরফ, ওই 22টা হরফের একক রূপের মাঝে পরিবর্তন আসে। তো যে 22টা হরফ মিলিত অবস্থায় পরিবর্তিত হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায়, তো তাদের ক্ষেত্রে মূল মন্ত্র হলো এদের চেনার উপায় এদের ডান দিক বা প্রথম দিকটা এবং এদের নুক্তা। যেমন ধরেন আমরা মোরাক্কাব বলতে যেটা বুঝলাম যে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখা। তো এখন ধরেন এইখানে বা এই হরফটাকে আমরা এই আলিফের সঙ্গে মুরাক্কাব করব বা মিলিয়ে লিখব। তো এই ক্ষেত্রে শুরুতে যে কথাটা বললাম যে আরবি হরফ ডান দিকের হরফকে বাম দিকের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মোরাক্কাব বলে। তো এখন আমাদের মিলিয়ে লিখতে হবে প্রথম বিষয়।
আর দ্বিতীয় বিষয়টা হলো মিলিত অবস্থাতে হরফের প্রথম অংশটা, ডান দিকটা, এইটা দেখে মোরাক্কাবকে চিনতে হয়, বা এই অংশটা অক্ষত থাকে। তো এই বায়ের ডান দিক বলতে গেলে এই অংশটা, বাকে যদি অর্ধেক কেটে ফেলি, তো এই অংশটা, এইটাকে আমরা বায়ের ডান দিক ধরবো, বা শুরুর অংশ ধরবো। তো এখন আমরা বাকে যদি পরবর্তীতে আলিফ বা অন্য যে কোনো হরফের সঙ্গে যুক্ত করে লিখতে চাই, তখন এই ফুল যে বাটা আছে, পূর্ণ বাটা, এইটা থাকবে না, শুধুমাত্র বায়ের অর্ধেক অংশ থাকবে। তো ওইটার সঙ্গে আমরা পরবর্তী হরফ যুক্ত করব। যেমন ধরেন এখানে আমাদের আলিফ নিয়ে আসা হয়েছে, তো এখানে আলিফকে যুক্ত করব, এইভাবে আলিফকে মিলিয়ে দিলাম। আর আরেকটা বিষয় যেটা আগেই বললাম, যে নুক্তা এখানে থাকবে, নুক্তা বাদ যাবে না কখনো। তো এখানে আমরা বায়ের যেহেতু নিচে এক নুক্তা, তো এই বায়ের নিচে একটা নুক্তা হবে। তো এইখানে দুইটা হরফ আছে, বা এবং আলিফ, বা এবং আলিফ। তো এইভাবে অন্যান্য হরফের ক্ষেত্রেও এই বিষয়টা হয়। যেমন ধরেন আরেকটা হরফ যদি আমরা দেখি, আর আরেকটা বিষয় হলো একই নকশার যে হরফগুলি আছে, যেমন এখানে বা, তা, সা, এই প্রত্যেকটা হরফ আমরা জানি যে এরা একই নকশায় হয়ে থাকে। তো বায়ের যেমন পরিবর্তন হয়, তা এবং সা এই দুইটার ক্ষেত্রে একই রকম পরিবর্তন, শুধু এদের নক্তাগুলো ঠিক থাকবে। তার মানে এইখানে আমরা বলতে পারি যে এই যে নকশাটা আছে, এটাকে একটা নকশা ধরতে পারি। তো এই নকশা দিয়ে আমরা তিনটা হরফ পাবো। এই বায়ের আমরা শুধু একটা দাঁত বাকি থাকলো, তো এই দাঁতের নিচে যদি আমরা একটা নুক্তা দিই, তখন এইটাকে আমরা বলবো বা, বা এবং শেষে আলিফ। যদি আমরা এই নক্তাটাকে মুছে ফেলে উপরে দুইটা নক্তা দিই, তখন এটা হয়ে যাবে তা, তা আলিফ। তো দুইটার জায়গায় যদি আমরা তিনটা নোক্তা দিই উপরে, তখন এইটা হয়ে যাবে সা আলিফ, বা আলিফ, তা আলিফ, সা আলিফ। তো এই আহ, তিনটার সাথে আরো দুইটা হরফ যুক্ত হয়, ওইটা হলো নুন এবং ইয়া। নুন এবং ইয়া, যদিও নুনটা এই দুইটার সঙ্গে মিলে, বাকি ইয়াটা অনেক সময়, ইয়ার শুরুর অংশটা বা তা এদের সঙ্গে মিলে না, তারপরেও এই নকশার মাঝে ওইটা চলে আসে। অর্থাৎ এখানে যদি আমরা উপরে একটা নুক্তা দিই, তখন এইটাকে বলা হবে নুন। আর যদি নিচে দুইটা নুক্তা দিই, তখন এইটা হয়ে যাবে ইয়া। তো এইভাবে আহ, যুক্ত অবস্থাতে হরফের রূপ পরিবর্তন হবে। তারপর ধরেন আছে হা, খ, জিম। হা, খ, জিম, আমরা জানি যে এই তিনটা দেখতে একই রকম, বাকি এদের পার্থক্যটা হয় নুক্তার মাধ্যমে। তো হা, খ, জিম, এই তিনটাকে যদি আমরা আরেকটা হরফের সঙ্গে মিলিয়ে লিখতে চাই, তো আগেই যেটা আসলো, যে হরফ মিলিত অবস্থাতে হরফের শুরুর অংশ বা ডানের অংশ এইটা অক্ষত থাকে, বাকি অংশটা আর থাকে না। তো এইখানে বাকি অংশ বলতে গেলে এই যে হায়ের নিচের যে অংশ, এই অংশটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। তো এইটা বাদ গেলে যেমনটা দেখাবে, এইটা বাকি থাকবে, এইটা বাকি থাকে। আর লেখার সৌন্দর্য আহ, এর জন্য দেখা যায় যে ওইটাকে একটু বাঁকা করে লেখা হয়। তো এইটা বাকি থাকবে। এইটাকে যদি আলিফের সঙ্গে যুক্ত করে দেই, তখন হয়ে যাবে হা আলিফ।
আর আমরা যেহেতু জানি হা খ জিম এদের দেখতে একই রকম, পার্থক্য নুক্তার মাধ্যমে হয়। তো উপরে যদি একটা নুক্তা দিয়ে দিই, হায়ের মাথার উপরে একটা নুক্তা দিয়ে দিলে এটা হয়ে যাবে খ। আর যদি নিচে একটা নুক্তা দিয়ে দিই, তখন এটা হয়ে যাবে জিম। তো এই যে হায়ের মাথা, এই মাথা দিয়ে আমরা তিনটা হরফ পেয়ে যাব। নুক্তা ছাড়া থাকলে হা, উপরে এক নুক্তা থাকলে খ, নিচে এক নুক্তা থাকলে জিম। হা খ জিম। তো এই দুইটা নকশার মাঝে আমাদের মোট আহ, 8টা হরফ চলে আসলো। নকশা দুইটা আমরা দেখলাম, দুইটা নকশার সঙ্গে পরিচিত হলাম। একটা ছিল দাঁত, এই দাঁতের ভিতরে 5টা হরফ ছিল। তারপরে এই হায়ের মাথা, এইখানে আমাদের ছিল 3টে হরফ। দাঁতের নিচে এক নোক্তা দিলে বা, নিচে দুই নোক্তা দিলে হয় ইয়া, উপরে এক নোক্তা দিলে হয় নুন, উপরে দুই নোক্তা দিলে হয় তা, উপরে তিন নোক্তা দিলে হয় তা। ঠিক একইভাবে বাকি যে হরফগুলি আছে ওইখানে এই বিষয়টা হবে। যেমন ধরেন পরে সিন শিন, এদেরকে দেখতেও একই রকম, সিন শিন। তো সিনের ক্ষেত্রে যেটা হবে, সিনের শুধুমাত্র শুরুর যে দিকটা আছে এই দিকটা ঠিক থাকবে, অর্থাৎ 3টে দাঁত। এর সঙ্গে অন্যান্য হরফ যুক্ত হবে, যেমন এখানে আলিফ যুক্ত করলাম আমরা। যদি নুক্তা না থাকে তখন হবে সিন, নুক্তা থাকলে তখন হবে শিন। তো সিন শিন যুক্ত থাকা অবস্থায় এইটা আমরা চিনতে পারবো 3টা দাঁতের মাধ্যমে। পাশাপাশি 3টা দাঁতের মাধ্যমে আমরা সিন শিনকে চিহ্নিত করতে পারবো। তারপর সদ্দত, তো এদের ক্ষেত্রেও সদ্দদের যে শুরুর যে অংশটা, এটা হলো সদ, বা নুক্তা দিলে দদ। তো যখন এদেরকে যুক্ত করে লেখা হবে তখন এই নিচের অংশটা থাকবে না, শুধুমাত্র ওই যে মাথাটা থাকবে, সদের মাথাটা থাকবে। ওই মাথার সঙ্গে অন্য অন্য হরফ এইভাবে যুক্ত হবে। যেমন এখানে আলিফ যুক্ত হইল, তো এখানে হলো সদ এবং আলিফ, সদ আলিফ। আর উপরে যদি একটা নুক্তা দিয়ে দেই তখন এইটা হয়ে যাবে দদ আলিফ। তারপর ত জ। তো ত জ এর ক্ষেত্রে আহ, এদের যুক্ত অবস্থাতে এবং একক অবস্থাতে রূপটা একই রকম। বাকি এদেরকে যুক্ত অবস্থায় শুরু শেষ মাঝে সব ক্ষেত্রেই লেখা যায়। বাকি এদের রূপটা, একক যে রূপটা আছে এইটাই বাকি থাকে। যেমন এইটা হলো ত, তো এর সঙ্গে যদি একটা আলিফ যোগ করতে চাই, তো ত এর রূপটাকে কোনো প্রকার পরিবর্তন না করে এর সঙ্গে একটা আলিফ যোগ করে দিতে হবে। বা এখানে যদি অন্য কিছু যোগ করতে চাই, ধরেন লাম যোগ করলাম, তখন তয়ের বা জয়ের অবস্থার মাঝে কোনো পার্থক্য হবে না, এককভাবে যেমনটা ছিল। নুক্তা না থাকলে ত, নুক্তা থাকলে জ। তার পরবর্তীতে আইন গইন। তো আইন গইনের ক্ষেত্রেও বিষয়টা একই রকম, এতক্ষণ পর্যন্ত যেটা হয়ে আসছে ওইটাই। বাকি আইনের ক্ষেত্রে একটু পার্থক্য হলো, আহ, আইন যখন শুরুতে আসে ওই সময়টায় তার মাথার রূপটা একরকম থাকে, আর মাঝে আসলে তার মাথার রূপটা একটু পরিবর্তন হয়। এর কারণ হলো একটানে লেখার সুবিধার্থে। যেমন শুরুতে যখন আসে তখন এইটা হলো আইন। তো যখন আমাদের মিলে লেখার প্রয়োজন হবে তখন আইনের নিচের অংশ বাদ দিয়ে দেবো আমরা, যেটা কি কিনা দেখতে অনেকটা হামজার মতো দেখাবে। বাকি এই লেজের থেকে নিয়ে আমরা অন্য একটা হরফ যোগ করব, যেমন এখানে আমি আলিফ যোগ করলাম। এই আইন আলিফ, একটা উপরে নোক্তা দিয়ে দিলে হয়ে যাবে গইন আলিফ, এরকম। আর বাকি আইন যখন মাঝে আসে
ওই সময়টায় দেখা যায় যে তার মাথাটা একক অবস্থায় নিজস্ব রূপে যেমন ছিল ওইখানে একটু পরিবর্তন হয়ে, যেমন ধরেন এমনটা দেখায় আর কি। মাঝে যখন থাকে আইনের মাথার, তখন এমন দেখায়। তো এইটা হয় আইনের ক্ষেত্রে স্পেশাল একটা পরিবর্তন। তারপর ফা, কফ, যেহেতু ফা কফ এই দোনোটার শুরুর শুরুটা একই রকম। ফা লেখার সময় আমরা এইভাবে লিখি ফা, কফ লেখার সময় শুরুটা একই রকম হয় কফ। তো যেহেতু ফা কফ এদের শুরুটা একই রকম, সুতরাং যুক্ত অবস্থাতে ফা কফের চিত্রটা একই রকম থাকে, শুধুমাত্র শুরুর অংশ বাকি থাকে। যেমন এই যে গোল যে একটা মাথা, এইটা বাকি থাকে, এইটা বাকি থাকে। তো এর সঙ্গে গোল মাথার সঙ্গে আমি এখন একটা আলিফ যোগ করে দিলাম। তো এখন এই গোল মাথার উপরে যদি আমি একটা নুক্তা দিই, তখন এইটাকে বলা হবে ফা। আর যদি দুইটা নুক্তা দিই, তখন এইটাকে বলা হবে কফ। বাকি মাঝের অবস্থাতেও এই গোল মাথাটাই বাকি থাকে, যেমনটা কিনা এইখানে উদাহরণের মাঝে দেখলেই আমরা বুঝতে পারবো। ফা কফ। তারপর কাফ। কাফের ক্ষেত্রে এই যুক্ত অবস্থায় পরিবর্তনটা হয় একটু ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে গেলে আমরা আহ, কাফ লেখার সময় আমরা দেখছি যে কাফের ভিতরে একটা পেঁচানো চিহ্ন থাকে, এইভাবে পেঁচানো একটা চিহ্ন থাকে। তো কাফকে যখন যুক্ত অবস্থায় শুরুতে বা মাঝে লেখা হয়, তো ওই ক্ষেত্রে কাফের যে বাহিরের অংশটা আছে ওই পুরো অংশটাকেই বাদ দিয়ে দেওয়া হয়, এই অংশটাকেই বাদ দিয়ে দেওয়া হয়। তখন কাফের ওই ভিতরের যে পেঁচানো অংশ, ওই অংশটা বাকি থাকে। তো যেমন কাফের সঙ্গে যদি আমরা একটা হরফ যোগ করতে চাই, যেমন ধরেন আলিফ যোগ করব, এই যে যোগ করলাম, হয়ে গেল কাফ আলিফ। কাফ আলিফ, এটা হইল। তারপর লাম। তো লামের ক্ষেত্রেও পরিবর্তনটা গতানুগতিক ভাবে যেভাবে চলে আসতেছিল ওইভাবেই আসবে। লামের একক রূপটা হয় এরকম। তো লামকে যখন যুক্ত অবস্থাতে লেখা হবে, তখন এই নিচের অংশকে বাদ দিয়ে তারপরে এর সঙ্গে হরফ যুক্ত করা হবে। এতটুক বাকি থাকবে। তো এর সঙ্গে একটা আলিফ যোগ করে দিলাম, হয়ে গেল লাম আলিফ। মাঝেও যখন আসবে তখন শুধুমাত্র আহ, লামের ওই সোজা অংশটা থাকবে, বাকি নিচের যে পেঁচানো অংশটা বা গোল অংশটা ওইটা আর থাকবে না। তারপর মিম। তো মিমের ক্ষেত্রে শুধুমাত্র মিমের শুরুর অংশটা বা মিমের মাথাটা বাকি থাকবে। এই যে মিম। তো মিম যখন আমরা মিলিয়ে লিখবো, তো মিমের নিচের দিকে যে টানটা আছে এটা বাদ পড়ে যাবে, এই যে বাদ দিয়ে দিলাম। তো এর সঙ্গে আমরা অন্যান্য হরফ যুক্ত করব, যেমন এখানে যদি আমি আলিফ যুক্ত করি, তো এই যে আলিফ যুক্ত করে দিলাম। আর মিম যখন মাঝে আসে বা দেখা যায় অনেক সময় উম, লেখার ক্ষেত্রে একটু পেঁচাইয়ে লেখা হয় বা বিভিন্ন ফন্টে লেখা হয়, তো এই ক্ষেত্রে এর মাঝে কিছুটা পরিবর্তনও হয়। তো এই পরিবর্তিত রূপগুলোও এই উদাহরণের মাঝে ইনশাল্লাহ আমরা পাবো। বাকি এই যে বিষয়টা ঘুরে ফিরে এইটা ঠিক থাকে।
তারপরে আসে নুন। তো নুনের আলোচনা আমাদের বায়ের সঙ্গে চলে গেছে। বা, তা, সা, ওইখানে নুন, ওইখানে আমরা পাবো ওইভাবে। আর তারপর থাকে হা। তো হায়ের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন হয়, পরিবর্তনটা। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখে আসছি যে যুক্ত অবস্থাতে হরফের আসল রূপটাকে ভাঙা হয়, ভেঙে শুরুর অংশটা রাখা হয়। তবে পরিবর্তন ছিল আমাদের ত এবং দ, এগুলা যুক্ত অবস্থাতেও একই রকমই থাকে। তো হায়ের ক্ষেত্রেও বিষয়টা একই রকম। হায়ের একক যে রূপ আছে এটার মাঝে কোনো পরিবর্তন হয় না, বরং এইখানে একটু বাড়তি দেওয়া হয়, এখানে একটু বাড়ানো হয়। তো হায়ের পেটের ভিতর এইভাবে একটা চিহ্ন দিয়ে তারপর এর সাথে অন্যান্য হরফ যোগ করা হয়, যেমন এখানে আমি একটা আলিফ যোগ করলাম হায়ের সঙ্গে। আর শেষে যখন আসে তখন ওই গোলটাই থাকে, শেষে আর পরিবর্তন হয় না। সাধারণত প্রত্যেকটা হরফ যখন শেষে যুক্ত হয় তখন তার যে নিজস্ব রূপটা আছে ওইটাকেই আমরা সাধারণত পেয়ে থাকি। আর সর্বশেষ ইয়া। তো ইয়াটাও আমরা উম, বা, তা, সা এবং নুন, এদের ভিতরে এর আলোচনা চলে আসছে। যদিও ইয়ার মাথাটা, ডানের অংশটা সোজা না, এরকম এরকম ছিল। তো এইটাকে যখন যুক্ত অবস্থায় লেখা হয় তো এই বাঁকাটাকে সোজা করে দেওয়া হয়। বাকি কোনো কোনো ক্ষেত্রে যুক্ত অবস্থাতে ইয়ার মাথাটা এমনই থাকে। এটাকে বলা হয় উল্টা দাঁত বলা হয় আর কি। তো ইয়াকে আমরা পাবো এক দাঁতের ভিতরে, এই দাঁতটাকে সোজা করে, যেটা ছিল এমন ওইটাকে সোজা করে আহ, একটু ঘুরাই দেওয়া হয়েছে, ঘুরে এমনটা করে দেওয়া হয়েছে। তো এইখানে এই রূপের মাঝে আমরা ইয়াকে পাবো। যদি নিচে দুইটা নোক্তা দিয়ে দেই, দুই দাঁতের নিচে দুইটা, এক দাঁতের নিচে দুইটা নোক্তা দিয়ে দেই, তখন এইটা হবে ইয়া। তো এই বিষয়গুলো যদি আমরা মোটামুটি ভাবে বুঝতে পারি, তো আমাদের জন্য যুক্ত অবস্থাতে বর্ণগুলা চেনা একেবারেই সহজ হয়ে যাবে। ওইখানে আমাদের তেমন একটা সমস্যা হবে না। তো এখন আমরা এইটা একটু আরেকটু ভালোভাবে দেখে নেব। তো এখানে অন্যান্য হরফগুলোও আসবে, তা আমরা ওইটাকে একটু নির্ণয় করার চেষ্টা করব। তো যেমন এখানে বায়ের প্রত্যেকটা হরফের একক রূপ, যুক্ত অবস্থাতে শুরু, মধ্যখান এবং শেষ, তিন অংশের তিনটা অবস্থা দেখানো হয়েছে। তিনটা বলা যায় না, তিন অবস্থাতে দুইটা অবস্থা, শুরু এবং মাঝে এদের রূপটা একই রকমই থাকে। শুধুমাত্র যখন মাঝে আসে, যেহেতু মাঝে আসলে ডানে একটা হরফ যোগ হয়, বামে একটা হরফ যোগ হয়, এজন্য ডান দিকেও একটু টান দিয়ে মিলাইতে হয়, বাম দিকেও একটু টান দিয়ে মিলাইতে হয়। তো এই জন্য দুই দিকে দুইটা লেজ থাকে। আর যখন শুরুতে থাকে ওই সময় তো আপনার ডানে যেহেতু কিছুই মিলাইতে হয় না, ডানে কোনো লেজ রাখার প্রয়োজন হয় না, শুধু বামে লেজ বের হয়। আর শেষে যখন আসে তখন ডান দিকে মিলাইতে হয়, এই জন্য ডান দিকে একটু লেজ থাকে, বাম দিকে থাকে না। তো শুরুর এবং মাঝের অবস্থা, এইটা এইটার মাঝে পার্থক্য তেমন একটা নেই। বাকি শেষের অবস্থা এইটা হলো একক রূপের মতোই থাকে। তো যেমন এখানে দেখানো হয়েছে বা এর শুরুর অবস্থা। তো শুরুর অবস্থা যেমনটা আমরা দেখলাম যে একটা দাঁতের মতো, এই দাঁতের নিচে নুক্তা থাকলে বা, মাঝেও আমরা ওই ওই দাঁতটাকেই পাই। বাকি যেমন শুরুতে পাই আমরা এমন একটা দাঁত, আর মাঝে পাই আমরা এমন একটা দাঁত। এর কারণ হয়েছে ডান দিকে আরেকটা হরফ যুক্ত হয়েছে, এজন্য। আর শেষের যে রূপটা আছে যেমনটা এখানে দেখানো হয়েছে,
শেষের রূপটা হলো একেবারেই একক রূপ, শুধুমাত্র পূর্বে একটা হরফ যেহেতু যুক্ত হয়েছে, তো ওই হরফটাকে যুক্ত করার জন্য একটু লেজ আছে ডান দিকে। তো এইভাবে আমরা যুক্ত বর্ণগুলোকে ইনশাল্লাহ আহ, দেখার চেনার চেষ্টা করব। তো এখন আপনারা যারা আলহামদুলিল্লাহ এই যুক্ত বর্ণ সম্পর্কে ধারণা আছে, তারা এবং যারা একটু সমস্যা আছে, বাকি কিছুটা বুঝতেছেন, তো প্রত্যেকে আমরা এগুলাকে একটু পড়ে পড়ে শোনানোর চেষ্টা করব। তো প্রথম থেকে আহ, আপনারা কে পড়ে শুনাইতে পারবেন? একজন একটু আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। জি, জুবাইর ভাই। জি, যে কোন দিক থেকে শুরু করব? জি, একেবারে প্রথম লাইন। আচ্ছা। বা বা মানে প্রথম লাইনের থেকে। আচ্ছা। হ্যাঁ, প্রথম লাইন। এখানে শুধুমাত্র হরফের নাম বলার পর শব্দের শুরু, মাঝে, শেষ এই তিনটা উদাহরণ পড়লেই হবে। যেমন ধরেন আমি প্রথম লাইনটা বলে দিই। বা, বা, আইন, সা, র, লাম, বা, আলিফ, বা, হা, বা, ইয়া, বা, এভাবে। জি, জাযাকাল্লাহ। তাহলে দ্বিতীয় লাইন থেকে পড়ছি। জি। তা, তা, র, হা, মিম, ইয়া, তা, ওয়াও, বা, নুন, জা, আলিফ, তা, 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 মিম, ওয়াও, দাল, মিম, তা, আলিফ, লাম, আলিফ, বা, আইন, তা, জিম, জিম, মিম, ইয়া, দাল, ইয়া, জিম, বা, তা, র, আলিফ, আলিফের পরটা কি? জিম। একটা দাঁত আলিফের দেওয়া পরটা আছে এখানে, লেখার ভুল। কোনো প্রকার নুক্তা যেহেতু দেওয়া হয়নি, সুতরাং ওইটাকে আমরা কোনো হরফ হিসেবেই গণ্য করব না। যদি এই র, দাঁতের উপরে হ্যাঁ, র, আলিফ, জিম। আলিফ, জিম, হা, হা, মিম, ইয়া, দাল, আচ্ছা, মিম, এখানে হা, এখানে আপনার কাছে একটা প্রশ্ন। জি, প্রশ্নটা হলো হা, মিম, ইয়া, দাল। তো এইখানে শেষেরটাকে আপনি দাল বললেন কেন? এটা তো অনেকটা লামের মতো দেখা যায়। তো লাম আর দালের মাঝে পার্থক্যটা কি? নামটা তো গোল, এটা আরো গোলের যে মাথাটা, এটা আরো মনে হয় একটু উপরে ওঠে, এবং লামের আহ, দাগটা একটু বড় হবে, লামটা ডাল থেকে একটু বড় হবে। জি, মানে একটু বড় হবে। হ্যাঁ, আরেকটা বিষয় হয় যেটা, যেমন ধরেন যে নাম আছে এখানে। এই, ধরেন এমনটা। আর এটা যদি লাম হইতো, এটা যদি লাম হইতো তখন বিষয়টাকে লেখা হতো এই যে গোল করে। দালের ক্ষেত্রে নিচের অংশটা থাকে সোজা, আর লামের ক্ষেত্রে নিচের অংশটা থাকে গোল। পার্থক্যটা হলো এইখানে। লামের ক্ষেত্রে থাকে সোজা, ওই দালের ক্ষেত্রে থাকে নিচের অংশটা সোজা, এই অংশটা, যেটা কিনা লামের ক্ষেত্রে থাকে গোল। এই পার্থক্য। জি, মাশাল্লাহ। আচ্ছা, হা, মিম, ইয়া, দাল, তারপর মিম, হা, র, মিম, সদ, হা, ইয়া,
হা, খ, খ, লাম, ফা, তা, ইয়া, খ, লাম, অফ, ইয়া, নুন, সা, খ, সিন, সিন, মিম, ইয়া, আইন, নুন, সিন, মিম, আইন, জিম, লাম, ইয়া, সিন, শিন, শিন, হা, ইয়া, দাল, নুন, শিন, হা, দাল, ফা, আলিফ, হা, শিন, صاد، 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 ألف، دال، قاف، سين، صاد، دال، قاف، ميم، ها، لام، صاد، ضاد، ضاد، لام، حا، كاف، ميم، ضاد، لام، ألف، با، ألف، لام، با، غين، ضاد. জি, জি, ঠিক আছে, মাশাল্লাহ। জাযাকাল্লাহু খাইর। بارك الله فيك. জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপর পরের পৃষ্ঠা থেকে কে শোনাবেন? জি, আরেকজন আমরা একটু চেষ্টা করি। আস্তাগফিরুল্লাহ। জি, কামরুল ভাই, শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. ط، ط، عين، لام، ميم، نون، ط، عين، ميم، ميم، ح، يا، ط، ظ، ظ، ألف، لام، ميم، يا، ظ، لام، ميم، يا، لام، فا، ظ، عين، عين، ألف، لام، ميم، يا، عين، لام، ميم، سين، ميم، يا، عين، গয়েন, গয়েন। গয়েন এটা বা তো এখানে, খালি একটা মনে হচ্ছে। হ্যাঁ, এইখানেও একটু লেখায় গয়েন ভুল আর আছে। বা, জি, ইয়া, গয়েন, ইয়া, বা, বা, লাম, ইয়া, গয়েন, হ্যাঁ, ফা। ফা। তো আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ফা, ফা, আলিফ, তা, আইন, ইয়া, ফা, তা, হা, লাম, ত, ইয়া, ফা, কফ, কফ, লাম, ওয়াও, বা, আইন, কফ, বা, শিন, ফা, ইয়া, কফ, কাফ, 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 বা, ইয়া, র, মিম, কাফ, র, মিম, মিম, আলিফ, লাম, কাফ, লাম, লাম, হা, আলিফ, ফা, লাম, ইয়া, লাম, ত, স, আচ্ছা, এটা তা। ও, এইখানে একটা বিষয় তা, থাকে, অনেক সময় এইটাকে বলা হয় গোলতা। অর্থাৎ গোল জি জি হার জি। উপরে নোক্তা দিলে এটাকে গোলতা বলা হয়। এটা শুধুমাত্র শেষেই যুক্ত হইতে পারে, শুরুতে বা মাঝে হয় না। এটা একটা ব্যতিক্রম বিষয়। জি, খ, লাম, ইয়া, লাম, মিম, মিম, জিম, লাম, সিন, মিম, জিম, মিম,
আইন, কাফ, র, ইয়া, মিম, নুন, নুন, কফ, ইয়া, বা, মিম, নুন, ইয়া, র, ইয়া, মিম, ইয়া, নুন, হা, হা, আলিফ, লাম, কাফ, মিম, হা, লাম, কাফ, লাম, লাম, হা, ইয়া, ইয়া, মিম, ইয়া, নুন, হামজা, মিম, ইয়া, নুন, মিম, ওয়াও, সিন, ইয়া। জি, ঠিক আছে, মাশাল্লাহ, জাজাকাল্লাহ খাইর, সুন্দর হয়েছে। আচ্ছা, এখন আহ, প্রথম দিকেই বললাম যে আরবি 29টি হরফের মাঝে 22টি হরফকে শুরু, শেষ এবং মাঝে রূপ পরিবর্তন করে লেখা যায়। বাকি 7টা হরফ এমন আছে যাদেরকে শুরুতে বা মাঝে যুক্ত অবস্থাতে লেখা লেখা যায় না। শুরুতে এবং মাঝে যুক্ত অবস্থাতে লেখা যায় না, শুধুমাত্র শেষে যুক্ত করে লেখা যায়। এই 7টা হলো আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও। আচ্ছা, এখানে আহ, ত, জ, এদেরকে এক প্রকার বাদ দেওয়া যায়, কারণ এদের তো শুরুতে বা মাঝে যুক্ত করে লেখা যায়। এখানে আসবে হামজা, আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা। আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা। বা এখানে বলতে পারি দাল, দাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। দাল, দাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। বা আলিফ, দাল, দাল, র, জা, ওয়াও, হামজা। এই যে 7টা হরফ আছে, এদেরকে আহ, অবশ্য হামজাটাকে এখানে না আনাটাও ভালো, এই জন্য যে কারণ হামজাকে আসলে শেষেও যুক্ত করে লেখা যায় না। আলিফ, দাল, দাল, র, জা, ওয়াও। আলিফ, দাল, দাল, র, জা, ওয়াও, এই 6টাকে শুধুমাত্র শেষে যুক্ত করে লেখা যায়, শুরুতে বা মাঝে যুক্ত করে লেখা যায় না। অবশ্য এখানে একটা আহ, সমস্যাও আছে। সমস্যাটা হলো, এদেরকে যদি শুরুতে বা মাঝে যুক্ত করা হয়, ওই ক্ষেত্রে অন্যান্য হরফের সঙ্গে মিলে যাওয়ার সম্ভাবনা থাকে বা মিলে যায়, যে কারণে এদেরকে শুরুতে বা মাঝে যুক্ত করা হয় না। যেমন এখানে প্রথমত আছে আলিফ। তো ধরেন আলিফ, তো এই আলিফটাকে যদি আমি পরবর্তী আরেকটা হরফের সঙ্গে মিলিয়ে লিখতে চাই, যেমন পরবর্তী আরেকটা আলিফের সঙ্গে মিলিয়ে লিখবো, তো মিলিয়ে লিখলে এইটা এমন হয়ে যায়। তো তখন এই শুরুর যে টানটা, এইটা লামের সঙ্গে মিলে যায়। তো এইটাকে আমরা লাম বলবো নাকি আলিফ বলবো? তো এই যে একটা সমস্যা, এই সমস্যার কারণে শুরুতে আলিফকে মিলিয়েই লেখা হয় না, আলিফকে আলিফের নিজস্ব রূপেই লেখা হয়, এইভাবে আলিফ আলিফই থাকে। তো মাঝের বিষয়টাও একই রকম। তো মাঝে যদি আমরা আলিফকে কোনো হরফের সঙ্গে মিলিয়ে লিখতে চাই, যেমন এইখানে ধরেন মিম, আলিফ, লাম, মিম, আলিফ, লাম। এই যে মিম লিখলাম, এই যে আলিফ, এই যে লাম। তো এখন যদি আমরা মিমকে আলিফের সঙ্গে আলিফকে মিম এবং লাম, ডানে মিম, বামে লাম, এদের দুইজনের সঙ্গে মিলেই লিখতে চাই, তো এই যে মিলেই দিলাম। তো মিলেই দিলে তখন এই মাঝেরটাকে আর আলিফ বলা হবে না, তখন এইটাকে বলা হবে
আহ, লাম বলা হবে। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য যেটা করতে হবে, এইটাকে পরবর্তী লামের সঙ্গে মিলানোই যাবে না, এটাকে শুধুমাত্র মিমের সঙ্গে মিলিয়েই লিখবো। যেহেতু বললাম যে আলিফ শেষে যুক্ত হইতে পারে, মাঝে বা শুরুতে যুক্ত হইতে পারে না। তো মিম আলিফ লাম, এখন মিম আলিফ লাম ঠিক আছে। এই গেল ধরেন আলিফের সমস্যা। তো আলিফের সমস্যার কারণে আমরা আলিফকে শুরুতে বা মাঝে যুক্ত করতে পারলাম না। তারপর ধরেন দাল দাল র জা, এই যে চারটা আছে, এই চারটাকে যদি আমরা মিলেই লিখতে চাই শুরুতে বা মাঝে, তো এই ওই ক্ষেত্রে এদের রূপটা হবে এই দাঁতের মতো। এই যে একটা দাঁতের মতো হয়ে যাবে। তো এই দাঁতের মতো হয়ে যাওয়ার কারণে ধরেন এইখানে আমি যদি জাল লিখতে চাই, একটা নুক্তা থাকবে। তো তখন এইটাকে আমি জাল বলবো নাকি নুন বলবো, নুনের সঙ্গে মিলে যায়। মাঝে আসলেও এই নুনের সঙ্গে এর ঝামেলা। তারপর ধরেন এখন আপনি বললেন যে নোক্তা না দিলে তো দাল বোঝা যায়। তো নোক্তা মুছে দিলাম। তো নোক্তা মুছে দিয়ে থাকলো শুধুমাত্র একটা দাঁত। তো এই দাঁতটা কিসের দাঁত, দালের দাঁত নাকি র এর দাঁত? দাল এবং র ও মিলে যায়। তো এই যে সমস্যা, এই সমস্যার কারণে দাল জাল র জা, এই চারটা হরফকে কখনোই শুরুতে বা মাঝে যুক্ত করা হয় না, এদেরকে শেষে নিজের নিজস্ব রূপ বাকি রেখে তারপর যুক্ত করে দেওয়া হয়। যেমনটা কিনা এই উদাহরণের মাঝে, প্রত্যেকটা উদাহরণের মাঝে দেখলেই আমরা বুঝতে পারবো যে এরা শেষে স্বাচ্ছন্দ্যে যুক্ত হইতে পারে, বাকি শুরুতে বা মাঝে এদেরকে পরবর্তী হরফের সঙ্গে যুক্ত করে লেখা হয় না। তারপর সর্বশেষ হলো ওয়াও। ওয়াওকে যদি আমরা যুক্ত করে লিখতে চাই, তখন এই যে মাথাটা থাকে গোল মাথা, তো এই গোল মাথাটা আমরা জানি যে ফা বা কফ এটা থাকে, ফা বা কফ। অবশ্য ফা এবং কফে নুক্তা থাকে, ওয়াওতে কোনো নুক্তা থাকে না। তো এই অনুযায়ীও ওয়াওটাকে যুক্ত করে লেখা যাইতো। বাকি আরবি রীতি অনুযায়ী ওয়াওকে গোল মাথা, যেহেতু ফা কফের একটা সাদৃশ্যপূর্ণ হয়ে যায়, ওই অনুযায়ী ওয়াওকে শুরুতে বা মাঝে যুক্ত করা হয় না। তো ওয়াও শুরু বা মাঝে যদি আসে, তো ওই ক্ষেত্রে দেখা যায় যে তার একক রূপই পাওয়া যায়, শেষে আসলেও একক রূপই পাওয়া যায়, শুধুমাত্র ডানে একটু মিলানো থাকে। তো এই গেল আলিফ দাল দাল রজা এবং ওয়াওয়ের বিষয়। তারপর ত জ, এটা তো আমরা আগেই দেখে আসলাম। আর সর্বশেষ থাকে হামজা। তো হামজা কখনোই সরাসরি আরেকটা হরফের সঙ্গে যুক্ত করা হয় না, হামজা সর্বদা আলাদাই থাকে। এর কারণ হলো, হামজাকে যদি আমরা শেষেও যুক্ত করতে চাই, তখন এটাকে দেখে আইন মনে হইতে পারে। তো এই জন্য হামজাকে কখনো যুক্ত করেই লেখা হয় না, হামজা সর্বদা হামজার রূপেই থাকে। তো এই জন্য দেখা যায় যে অনেক সময় হামজাকে যে কোনো একটা হরফের উপর লিখে দেওয়া হয়। যেমন এইখানে উম, আচ্ছা, যেমন ধরেন হামজা যদি শুরুতে আসে, তো ওই সময় দেখা যায় হামজাকে আলিফের আকারে লেখা হয়। বা মাঝে যখন আসে তখন ধরেন হামজা লিখবো, তো একটা দাঁতের মতো দিয়ে দেওয়া হয়, একটা দাঁতের মতো দিয়ে ওই দাঁতের উপরে একটা হামজা দিয়ে দেওয়া হয়। আর তারপর ধরেন শেষে যদি কখনো যুক্ত হয়, শেষে যুক্ত হইলে
যে কোনো একটা হরফের উপরে হামজাকে নিয়ে আসা হয়, সাধারণত ওয়াও এর উপরে নিয়ে আসা হয় অথবা ইয়া এর উপরে নিয়ে আসা হয়। তো হামজা যদি কোনো হরফের উপর আসে, তখন বুঝতে হবে যে হরফটার উপরে আসছে ওই হরফটা লেখার মাঝে আসে, পড়ার মাঝে আসে না। তো যেমন ধরেন এইখানে লিখছি আমি ইয়া ওয়াও হামজা। তো এখানে নিচের যে ওয়াওটা আছে এটা শুধুমাত্র দেখার জন্য, বাকি এখানে মূল উচ্চারণ হবে হামজার। বা অনেক সময় দেখা যায় যে হামজাকে শেষে আনলে ইয়ার উপরে নিয়ে আসা হয়। ইয়ার উপরে আনা হয়। তো এই ক্ষেত্রে নিচের যে হরফটা থাকবে ওই হরফটা পড়ার মাঝে কোনো প্রকার ভূমিকা রাখবে না, ওইটা শুধু লেখার মাঝে এর এটা আসবে। তো এই ছিল আমাদের প্রত্যেকটা হরফের শুরুর মাঝের শেষের অবস্থাগুলা। তো বাকি আহ, অনুশীলন রয়ে গেল আমাদের। তারপর ব্যতিক্রমী কিছু অবস্থা, এটা সামনে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা যুক্ত বর্ণের বাকি যে অবস্থাগুলি আছে ওইগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকের এই যুক্ত বর্ণের যতটুকু আলোচনা হলো, তো এর ভিতর আমাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা? কারো যদি এর ভিতরে কোনো সমস্যা থেকে থাকে তাহলে জানাবেন। আমরা সবাই কি এই এতটুকু বিষয় বুঝতে পারছি কিনা? সমস্যা না থাকলেও জানাবেন, থাকলেও জানাবেন। বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো ইনশাল্লাহ আহ, আগামী ক্লাসেও আমরা এই যুক্ত বর্ণ নিয়ে আলোচনা করব, তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব।